আজকের যে নাটকটা সলিল সেনের রাজকুমারী সিনেমার একটা অংশ। সেই সময় রাজকুমারী সিনেমার অনবদ্য একটা বই ছিল, উত্তম কুমার তনুজা অভিনয় করেছিলেন। তো তার একটা অংশ আমরা করে শোনাচ্ছি, আপনারা শুনুন। যদি ভালো লাগে আমি খুশি, আপনারা শুনুন করবেন। সলিল সেনের রাজকুমারী গল্প অবলম্বনে নাটক অঘটন, নাট্যরূপ গৌরাঙ্গ চক্রবর্তী, স্বরাঙ্কনে মহাশ্বেতা মুখার্জি, অদিতি মুখার্জি, আমি গৌরাঙ্গ চক্রবর্তী। আর আবহ দিচ্ছেন আমি জানতাম না আবহ যিনি আছেন দিয়েছেন। আর নাটক শুরু করছি অঘটন। সোমু, সোমু কেমন আছিস এখন? এ কি হলো বলতো? আমাদের জীবনে এত বড় অঘটন ঘটে গেল, এখন আমি ভাবতে পারছি না রে। রোহিণীকে আমরা একথা কি করে জানাবো? সামনেই তোর বিয়ে, সব ঠিকঠাক। রোহিণীদের বাড়িতে কত সুন্দর স্বপ্ন ছিল তোদের। দিদি, পুরুষ মানুষের চোখে যদি দৃষ্টি না থাকে তাহলে রোহিণীর কাছে আমি বোঝা হয়ে যাবো রে। আমি চাই না ওর স্বপ্ন এভাবে নষ্ট করে দিই। ওর জীবনে অনেক অনেক স্বপ্ন রে। আমি বুঝি, কিন্তু ওর মতন একটা মেয়েকে কি করে বোঝাবো? ও তো তুই চলে যাওয়ার পর থেকেই শুধু আমাকে ফোন করছে, জিজ্ঞেস করছে কেন তোর ফোন নেই, খবর নেই, আমাদের তুই ফোন করছিস কিনা। আমি কি করে বলবো সেটা আমি কিছুতেই বুঝতে পারছি না। জানি রে। সামনের সপ্তাহে তোদের বিয়ে হওয়ার তারিখ। ওর একটা নতুন জীবন, একটা স্বপ্ন, ভালোবাসার গল্প। শেষে কি করে জানাবো তোর এই খবরটা? আমি খুব বিপর্যস্ত। আমি ওর সামনে গিয়ে নিজেকে ধরে রাখতে পারবো? না না না, তুই বরং বলবি আমি জানিছি একটা বিশেষ কাজে আমাকে বিদেশে যেতে হচ্ছে। ও সময় মতো তোমায় ফোন করে নেবে, চিন্তা করো না। ও কি বাচ্চা মেয়ে যে বুঝিয়ে বলে দিলেই বুঝবে? ওই রকম বড় লোকের মেয়ে, শিক্ষায়, গানে, আভিজাত্যে আমার ভাইকে মন থেকেই ভালোবাসে। এটা নিষ্পাপ ভালোবাসা। আমি বা তোর দাদা ওর সামনে গিয়ে দাঁড়িয়ে বলতে পারবো না। তার থেকে তুই ফোনে একটা কিছু বলে দে ভাই। আমি কি করে যে বোঝাই তোমাদের সকলকে বুঝতে পারছি না। তোকেই মুখোমুখি হতে হবে, আজ না হলে কাল। তুই বাকি জীবন পালিয়ে থাকবি কি করে? তুই এখানে এসে আগেই বলে দে, তাহলে যা হোক ও কিছু একটা করবে। তোর জীবনটা নষ্ট করার কোনো অধিকার নেই আমাদের। দিদি, রোহিণী ফোন করছে। তাই? দাঁড়ায়, আমি ফোনটা ধরে নিই, ডাকছি তোর। হ্যাঁ, তুই কথা বল। হ্যালো হ্যালো। কি হলো? হ্যাঁ, আমার ফোন নাম্বার ভুলে গেলে? নামটা দেখেছো? শুধু মজা করা। মশাই, কেমন আছো? কি গো, তোমার কোনো খবর নেই, ফোন নেই, আসবে বলে আসছো না। তোমার কি মনে হচ্ছে আমাকে? আমাদের বিয়ের তারিখটা আর দুদিন বাদে। রোহিণী তুমি আমি কোনো কথা শুনবো না। তুমি কবে আসছো? আমার তোমাকে ছাড়া যে একদম ভালো লাগছে না। তোমার স্যার, মানে আমার বাবা বিয়ের সব ব্যবস্থা করেছেন তার প্রিয় জামাইয়ের জন্য, না না, তার প্রিয় ছাত্রের জন্য। তুমি চলে এসো কালকের মধ্যে। আমি তোমার জন্য অপেক্ষায় থাকবো। আর দেরি করো না। খুবই মন কেমন করছে। রোহিণী, শোনো, আমি এখন না 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 না, আগে এসো তুমি। মনে হচ্ছে বিয়ের দিন বর বেশিই দেখবো, তারপর মন দিয়ে সব কথা শুনবো। রাখছি এখন, বাবা রাখছি। রোহিণী, রোহিণী, হ্যালো হ্যালো। রোহিণী যা রেখে দিল। আমার কথাটা বলাই হলো না, কিন্তু বলার যে খুব প্রয়োজন ছিল। কি ব্যাপার, আজ বিয়ের দিন, আজও কোনো ফোন নেই, খবর নেই।
রত্নাদিও তো কোনো ফোন করছে না, একবার একটা ফোনও তো করতে পারতো। একটা ফোন করে দেখি, মনে হয় কোনো সারপ্রাইজ দেওয়ার প্ল্যান। হ্যালো 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 রত্নাদি, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো। ও দিদি, তোমার ভাইয়ের কি খবর বলো তো? তোমাদের কোনো খবর নেই, ফোন নেই, একটা ফোন তো করতে পারতে। কোনো কিছু অসুবিধা হয়েছে গো? আমাকে বলো না গো, কিছু হয়েছে? আমাদের তো নিজেদেরই বলো। রোহিণী, একটা কথা বলার আছে। বলো না দিদি, শুনছি, বলো। রোহিণী, সৌম্য এই বিয়ে করতে রাজি হচ্ছে না। কি কি বলছো দিদি? না না, এটা আমার সাথে দুই ভাই বোন মিলে মজা করছো না গো। তাই তো? না গো, তুমি বিশ্বাস করো, দিল্লি থেকে এসে কি যে হয়েছে ওর, অন্য কারোর সাথে জড়িয়ে পড়েছে কিনা সেটা জানি না। শিল্পীদের মন তো। না, এটা কিছুতেই হতে পারে না। সেটা আগে বললেই পারতো। যদি কেরিয়ারের জন্য টাকার দরকার ছিল, তাহলে সেটা মুখ ফুটে বললেই পারতো। এই ছেলে খেলার কোনো দরকার ছিল কি? দাঁড়াও, আসছি আমি। অন্তরে আজ দেখবো যখন আলোক নাহিরে। মনে হচ্ছে একটা গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানেই থামলো। সৌম্য, হ্যাঁ। মনে হয় রোহিণী এসেছে, ওকে আটকায়। দিদি দিদি, ওকে আকাশ না, তুই ওকে একা আসতে দে। আমি যা হোক একটা বলে ম্যানেজ করে নেবো। আচ্ছা, ঠিক আছে। দিদি, হ্যাঁ বলো। দিদি তোমার ভাই কোথায়? ওর সাথে আমি কথা বলবো, ওর সাথে আমি দেখা করবো। ভাবতে পারছো, এই কোণের ড্রেসে আমি উঠে এসেছি। না না, আমাকে শোনো। ভেতরে না, রোহিণী, শোনো। আমাকে ভেতরে যেতে যেও দাও। না রোহিণী, দাঁড়াও। ও কার সাথে দেখা না করছে না। না দিদি, আমাকে আটকাবে না তুমি। আমার জীবনের বোঝাপড়া করতে চাই। ভয় নেই, কোনো রোহিণী, অশান্তি হবে না। রোহিণী শোনো। রোহিণী, যেও না, যেও না রোহিণী। রোহিণী, এসো, বসো। না, সময় নেই। আজ আমার বিয়ের কি হবে সেটা বলো। তুমি ওই তোমার আত্মীয় চেনা ওই মানুষটাকে বিয়ে করে নাও। ও রাজি ছিল তো। আমার এখন তোমাকে বিয়ে করা সম্ভব হচ্ছে না। আমার মা মারা গেছেন, বাবা ছাড়া কোনো অভিভাবক নেই আমার। আমার হাতে প্রচুর ঐশ্বর্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কি নেই আমার। জানি জানি। জানো যখন, নিশ্চয়ই তোমার কথাতেই আমি ওনাকেই বিয়ে করব। এ পাত্রকে প্রস্তাব দিলে জানি না করবে না। এই বিয়ে আমি এই পরিস্থিতিতে নিজেই ঠিক করব, কারণ আমার পাশে ভরসা করার মতো এখন আর কেউ নেই। তাই ওনাকেই বিয়ে করতে হবে। বাহ, শুনলাম, বেশ ভালো। আমার ভাবি স্বামী, যাকে এই পরিস্থিতিতে বিয়ে করব, সে সমাজে খুব কুখ্যাত। অসৎ চরিত্র বলেও তার অনেক দুর্নাম আছে। এ কথা আমাকে শোনাচ্ছ কেন? শোনাচ্ছি শোনাচ্ছি এই জন্য, তোমার যে লোভী, তোমার যে অসৎ চরিত্র, আর তোমার যে বড় লম্পট আমি খুঁজে পেয়েছি। ভালোই তো। ভালোই। হুম, তাকে নিয়ে তুমি সুখী হও। সুখী আমি হবই। আমার সুখ আর কেউ কেড়ে নিতে পারবে না, আর কেউ আমাকে বিপদে ফেলে পালাতে পারবে না। তোমার মতন অভদ্রতা আর কেউ করবে না। তুমি চলে যাও এখান থেকে, প্লিজ যাও। আজ আমি চলে যাওয়ার জন্যই এসেছিলাম শুধু তোমাকে জানিয়ে দিতে আমার মতামত। আজ আমার হাতে প্রচুর ঐশ্বর্য। তোমাকে বিয়ে না করেও তোমার থেকে অপদার্থ অনেক বেশি অর্থলোভী আরেকজনকে আমি আজ অনেক বেশি টাকা দিয়ে কিনবো। তোমার কোনো কথা আমি শুনতে চাই না, যাও। তোমাকে শুনতেই হবে। আর শোনো, আমার যে টাকার জন্য তুমি আমায় বিয়ে করতে চেয়েছিলে, আর যে টাকা না পাওয়ার ভয়ে তুমি এতদিন লুকিয়েছিলে, যদি চাও তবে মানুষ চেনার মজুরি হিসাবে সে টাকাও আমি তোমাকে দিতে পারি।
ইস, এতটা লোভী তুমি, আমি জানতাম না। যাক, তুমি যখন জেনেই গেছো, তোমার ঐশ্বর্যের চেয়ে অনেক বড় ঐশ্বর্যের সন্ধান আমি পেয়েছি রোহিণী। আর শোনো, তুমি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাও, তাহলে আমার পক্ষে ধৈর্য ধরে রাখা মুশকিল হয়ে যাবে। যাও যাও যাও। সে আমি জানি, তোমার স্বরূপ আমি ভালোভাবে বুঝে গেছি। আজ আমার বিয়ের দিন, আমার সবচেয়ে সুখের ও আনন্দের দিনে তোমাকে নিতে এসেছিলাম, কিন্তু আজ থেকে তোমাকেই আমি সবচেয়ে বেশি ঘেন্না করি। আবার বলছি, তুমি যদি এই মুহূর্তে এখান থেকে চলে না যাও, তাহলে আমার পক্ষে ধৈর্য ধরে রাখা মুশকিল হবে। যাও যাও। আরে, দেশলাই তো আমার সামনেই পড়ে গেল, খুঁজে পাচ্ছি না কেন? আর চোখেও তো দেখতে পাই না, আর কোথাও আছে। দিদি, তুই কাঁদছিস? দিদি, কেন রে? ও রোহিণী চলে গেল পরে? কই, আমি তো কাঁদছি না। এটা ভালো করি, আমি জানতাম ও আসবে। আমি এত সুন্দর অভিনয় করে কেমন করে বুঝিয়ে দিলাম বলতো যে আমি ওকে একটুও ভালোবাসি না। আর ও বেচারা আমাকে ভুল বুঝে আমার ওপর রেগে ঘৃণা করে বাড়ি থেকে চলে গেল। কিন্তু তুই দেখ দিদি, দেখ, আমার চোখে জল নেই। কাঁদিস না তুই, কাঁদিস না। তোর অকল্যাণ হবে। ও বলে গেছে ও সুখী হবে। আচ্ছা দিদি, আমি যা করছি তা ঠিক করিনি, বল না। যদি জানতে পারতো দিল্লিতে গাড়ি দুর্ঘটনায় আমার চোখ দুটোর দৃষ্টি চলে গেছে, তাহলে কি হতো বলতো? কর্তব্যের খাতিরে ও আমাকে আঁকড়ে ধরতো, কিন্তু আমি জানি আমার মতন অন্ধকে আঁকড়ে ধরে সারা জীবন কেউ কখনো সুখী হতে পারবে না। কাঁদিস না দিদি, কাঁদিস না দিদি। দিদি, এই দিদি, আমাকে ওই অর্গানটার সামনে বসিয়ে দিবি। রনির সাথে সেই গাওয়া গানগুলো আমি গাই, খুব গাইতে ইচ্ছে করছে রে দিদি। দিদি, রোহিণী, তুমি আমি কেন কেন আমাকে ফেলে দিতে চেয়েছিলে? কেন আমায় মিথ্যে বলেছিলে? কেন কেন আজকের এই লগ্ন কেন বিকল করে দিতে চেয়েছিলে? আমাকে এমন করে কাঁদিয়ে কিসের আনন্দ পাও তুমি? আমাকে আমাকে তোমার বুকে একটু জড়িয়ে ধরো। আমি আমি যে তোমায় বড্ড ভালোবাসি। শুধু তুমি আমার, আর কারো নয়। তুমি বিশ্বাস করো, আমাকে বিয়ে করে তুমি সুখী হতে পারবে না। অন্তত এই অঘটন না ঘটলে আমি কি জানতে পারতাম যে তোরা পরস্পরকে